আমার জন্য আদা চা আনো, মাথাটা কেমন যেন ধরে আছে। তিথি পাশের কেটলি থেকে আদা চা ঢেলে মিজানুল করিমের দিকে এগিয়ে যায়। নাও আদা চা, আজ আমি চা বানিয়েছি, হালকা ঠান্ডা লেগেছে। বলিস কি, কাল অনুষ্ঠান, আজকে অসুস্থ হয়ে পড়লি, তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শে ওষুধ খা। মিজানুল করিম অস্থির হয়ে বললেন। তিথি বাবার কথাই পাত্তা দেয় না, সামান্য সর্দি কেটে যাবে। মিনারা বেগম চিন্তিত মুখে মিজানুল করিমের দিকে পাকোড়ার বাটিটা এগিয়ে দেয়। ফাহাদ সেটা লক্ষ্য করে শান্ত স্বরে জিজ্ঞেস করে, কি ব্যাপার মা, কাল থেকে তুমি কোনো কারণে আপসেট? সবার চোখ মিনারা বেগমের দিকে পড়ে। তিনি মলিন মুখে বলে ওঠে, ভাবছি মির্জাদের সাথে সম্পর্ক করা কি ভালো হবে। মিনারার কথায় অবাক হয় সবাই। তিথি একটু ভয়ে থাকে। তার মা প্রথম থেকেই কেমন জানি বিয়ের ব্যাপারে নাখোশ। সে কিছু বলতে যাবে তার আগেই ফাহাদ তাকে ইশারায় চুপ করায়। তুমি কি নাভানের জন্য এমনটা ভাবছো? শোনো মা, নাভান এমনিতে ভালো ছেলে, মির্জা বাড়ির সবাই খুব ভালো। শুধু ইনায়ার বিষয়টা কেন্দ্র করে তাদেরকে তুমি জাজ করতে পারো না। মিনারা বেগম চুপ হয়ে যান। মিজানুল করিম এবার গর্জিয়ে উঠে বলে ওঠেন, ঈশানা খুব ভালো ছেলে, তরুণ বিজনেসম্যান। আমার মেয়ের জামাই তো এমনই হওয়া চাই। অন্তত এবার নিজের মতো কাউকে পাবো, সবাইকে বলতে পারবো আমার জামাই আমার মতো তুখোড় বিজনেসম্যান। ছেলেগুলো তো এর যোগ্যও না। এই প্রথমবার আমার মেয়ে কোনো ভালো সিদ্ধান্ত নিয়েছে। নিজের উপর কথা আসায় ক্ষিপ্ত হয় ফাহাদ। তার বাবা তাদেরকে খোঁচা ছাড়া কোনো কথাই বলে না। তিথি এবার মিনারা বেগমের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, ঈশানের বিয়ে নিধির সাথে ঠিক করেছিল তার পরিবারের সবাই, কিন্তু আমার কথা বলাতে তারা সবাই রাজি হয়েছে মা। আর কোনো কনফিউশন না রাখাই ভালো। মিনারা বেগম কিছু না বলে সেখান থেকে চলে যায়। মিজানুল করিমও অর্ধেক চা রেখে স্ত্রীর পিছনে যায়। কথাবার্তা এখনই সব খোলসা করা দরকার। নিধির ঈশানের বিয়ের কথা বলা হয়েছিল শুনেই ফাহাদ চমকে ওঠে। তিথিকে বাজখাই গলায় জিজ্ঞেস করে, মাথা ঠিক আছে? নিধির আর ঈশানের বিয়ে ঠিক করা হয়েছিল? নিধি রাজি হয়েছিল বিয়েতে? তিথি মাথা ঝাঁকিয়ে সাই জানায়। ফাহাদের মুখ রক্তিম হয়। আজ যদি তিথির সাথে ঈশানের সম্পর্ক না থাকতো তাহলে কি হতো? ফাহাদের ভাবনার মাঝেই জায়ান বাড়িতে ঢোকে। মুখ তার গম্ভীর। ফাহাদের পাশে বসে ঘন স্বরে বলে ওঠে, এঙ্গেজমেন্টের জন্য ছোটোখাটো করে স্টেজ করব বাইরে, হোক না দুবারই লোক, মানুষ কম হলেও আয়োজনে কুটি রাখা যাবে না। জায়ানের কথার সাথে মিল দেয় ফাহাদও। সে তিথির দিকে তাকিয়ে বলে ওঠে, তোর ফ্রেন্ডদেরও ডাকিস কিন্তু, আর ইনায়াকে বল আজকেই চলে আসতে। তিথি এবার দুই ভাইয়ের দিকে তাকিয়ে রয়ে শুয়ে বসে। তারপর মলিন কণ্ঠে বলে ওঠে, আমি ওকে আমার সাথে আসতে বলেছিলাম, ও সাফ সাফ জানিয়েছে আসবে না, এমনকি কালকেও না। কেন আসবে না? ওকে জোর করবি আসার জন্য? না হলে খারাপ হবে। বাজখাই গলায় জিজ্ঞেস করে ফাহাদ। তিথি কোনো উত্তর দেয় না। জায়ান হালকা বিরক্ত হয়ে বলে ওঠে, কি দরকার অযথা ওকে তেল মারার? যে যেমন থাকতে চায় তাকে তেমনই রাখতে দেওয়া উচিত। ফাহাদ আর তিথি ভূত দেখার মতো জায়ানের পানে তাকায়। অতঃপর বিস্ময় নিয়ে ফাহাদ বলে, তুই বলছিস এই কথা? ঝগড়া করছিস নাকি দুজনে? ওর সাথে আমার কি, যে ঝগড়া করব? আমার মতো গুন্ডা বদমাইশের ওর সাথে না জড়ানোই অনেক ভালো। কথাটা বলে জায়ান লম্বা লম্বা কদম ফেলে উপরে চলে যায়। ফাহাদ আর তিথি আশ্চর্য হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। জায়ানের এমন কথা তাদেরকে ভাবাচ্ছে প্রচুর। জায়ান রুমে এসে বাঁকা হাসে, তারপর মুচকি হেসে বিড়বিড় করে বলে, তুমি নামক ঘুড়িটাকে উড়িয়ে দিলাম আকাশে। চিন্তা করো না, তোমার শিকড় নামক লাটাই থাকবে আমার হাতে ততক্ষণ, যতক্ষণ না সুতো কেটে উড়ে না যাও তুমি।
শুদ্ধ আর স্বচ্ছকে পড়িয়ে ফেরার জন্য অটো গাড়িতে উঠে বসে ইনায়া। মোবাইল হাতে নিতেই দেখতে পায় আননোন নাম্বার থেকে 10টা কল তার ফোনে। ইনায়া অবাক হয়, নাম্বারটা তার জানা নেই। সাথে সোহানা মির্জারও কল পায় সে। ফোন সাইলেন্ট থাকা বিধায় কোনো খবর পায়নি সে। ইনায়া ভাবে হোস্টেলে ফিরে ফোন দেওয়া যাবে, তাই ইনায়া অপেক্ষা করে ফেরার। মোড়ে আসতেই অটোর ভাড়া মিটিয়ে দেয় ইনায়া। তারপর ধীরে সুস্থে হাঁটতে থাকে। হোস্টেলের সামনে আসতেই চমকে ওঠে ইনায়া। সামনে দাঁড়ানো নাভান আর সোহানা মির্জা। ইনায়াকে দেখতেই সোহানা মির্জা দৌড়ে তার কাছে আসেন। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করেন, কই ছিলি? ফোন ধরিসনি কেন? নিধি কোথায়? ইনায়া চমকে যায়। নিধি কোথায় মানে? নাভানের মুখে তাকিয়েও তাকে প্রচণ্ড বিচলিত দেখায়। ইনায়া ধীরে সুস্থে জবাব দেয়, টিউশনে ছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল। নিধি কি এখনো বাড়ি যায়নি? সোহানা মির্জা এবার যেন ভেঙে পড়লেন। তিনি শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, নিধি কলেজ থেকে কখন বেরিয়েছিল? ইনায়া নিধির সাথে সকল কথা, আশার বাড়িতে যাওয়ার কথা সবই বলে। প্রায় সন্ধে ঘনিয়ে আসছে, এতক্ষণে তো নিধির বাড়িতে চলে যাওয়ার কথা ভাবছে ইনায়া। নাভান এবার ধীর পায়ে তাদের সামনে আসে। সোহানা মির্জার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, হয়তো নিধি ফ্রেন্ডের বাড়িতে আছে, তুমি বাড়ি যাও মা, আমি গিয়ে দেখছি। বিচলিত মন যেন শান্ত হয় সোহানার। মেয়েটা কোনোদিন এত দেরি করে বাড়ি ফেরে না, তাই সে এমন চিন্তায় পড়েছিল। সোহানা গাড়িতে ওঠার আগে ইনায়াকে বলে আশার বাড়ির অ্যাড্রেস দিতে। ইনায়া সাই জানায়। গাড়ি চলে যেতেই নাভান ইনায়ার পানে তাকায়। ইনায়া ফোন হাতে অন্য কারোর সাথে কথা বলছে। লাল চুড়িদার পরনে ইনায়া, কোমর পর্যন্ত লম্বা চুলগুলো বাঁধন হারা। নাভানের মস্তিষ্ক তখন একটা কথাই বলে, সামনে দাঁড়ানো মেয়েটা তার বউ। ইনায়া কথা শেষ করে নাভানের দিকে ফেরে। কালো শার্ট পরিহিত নাভানের ফর্সা ত্বক উজ্জ্বলমান। সন্ধ্যের আধারেও তা ঝলকাচ্ছে। ইনায়া ধীর পায়ে এগিয়ে স্ফুট কণ্ঠে বলে ওঠে, চলুন, ঠিকানা পেয়েছি। গাড়িতে উঠে বসে দুজনেই। কেউ কোনো কথা আর বলে না। অন্য একজনের থেকে অ্যাড্রেস জোগাড় করেছে ইনায়া। সেই ডিরেকশন অনুযায়ী গাড়ি চালাচ্ছে নাভান। চোখে মুখে চিন্তার আভাস। চারিদিকে আধার বাড়ছে। নিধির নাম্বারটাও বন্ধ। অজানা আশঙ্কায় দুজনের মন আনচান করে ওঠে। শুধু মনে মনে দোয়া করে নিধি যেন সুস্থ থাকে। দীর্ঘ 40 মিনিটের রাস্তা অতিক্রম করে আশাদের বাড়িতে এলে নিরাশ হয় তারা। আশা জানায় নিধি তাদের বাড়ি থেকে বিকালের পরপরই চলে গেছে। সব শুনে মাথায় বাজ যেন পড়ে নাভান আর ইনায়ার। দুজনে আশাদের বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছে আসে। মনে করি ইনায়া, নিধির আর কোনো ফ্রেন্ড আছে যেখানে যেতে পারে? নাভানের কথায় ইনায়া না সূচক মাথা নাড়ায়। নাভান যেন এবার ভিতর থেকে ভেঙে পড়েছে। রাতও বাড়ছে। নাভান ফোন বের করে নাহিদ মির্জাকে কল দেয়। কিরে, নিধির কোনো খোঁজ পেলি? ফোন রিসিভ করে অপর পাশ থেকে বিচলিত হয়ে জিজ্ঞেস করে নাহিদ মির্জা। নাভান তার কথার প্রেক্ষিতে শান্ত স্বরে বলে, এখান থেকে নাকি আগেই বেরিয়ে গেছে। তুমি আর চাচু পুলিশ স্টেশন যাও, আমি আসছি। নাহিদ মির্জাকে আর কিছু না বলে ফট করে ফোন কেটে দেয় নাভান। বাড়িটা আজ নিস্তব্ধ হয়ে আছে। একটু আগেও ঈশানের এঙ্গেজমেন্ট উপলক্ষে কত শপিং করে এনেছে নিপা আর ঈশান। হালকা খুশির আমেজ পরিবেশটা মুহূর্তেই অশান্ত হয়ে গেছে। শক্ত চরিত্রের সোহানা আজকে ভেঙে পড়েছে অনেকটা। মেয়ের চিন্তায় তার মাথা ধরে আসছে। নাহিদ মির্জার চোখের দিকে তাকিয়ে তিনি পুরো ঘটনা বুঝতে পারলেন। নওয়াজ মির্জা নাহিদ মির্জাকে নিয়ে ছুটলেন পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। সোহানা ক্লান্ত ভঙ্গিতে নিজের রুমে চলে যায়। আয়েশা মির্জা হু হতাশ করতে করতে বলে ওঠে, মেয়েটা তো কোনোদিন এমন করে নাই, কি জানি কি হইল, কোনো বিপদ আপদ যেন না হয়। আয়েশা মির্জার সাথে বসে আছে ঈশান আর নিপা। নিপাও শাশুড়ির সাথে বিলাপ করতে থাকে। ঈশান এসব দেখে বিরক্ত হয়ে বলে ওঠে, কি শুরু করলে তোমরা? কিচ্ছু হয়নি, ওর সব নাটক। কি করলে আমার আর তিথির বিয়ের অনুষ্ঠান খারাপ করবে, তার প্ল্যানিং করছে এই মেয়ে। ঈশানের কথায় হতবাক দুজনেই। এই ছেলের মাথা ঠিক আছে তো? নিপা খেকিয়ে ওঠে ইমনের প্রতি। এই ছেলে কী সব উল্টাপাল্টা বিক্ষোভ করছিস? ও কেন তোদের দিন খারাপ করার জন্য এমন করবে?
আয়েশা মির্জা এবার ঈশানের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে, ওই স্টাইলিশ মেয়ে এখনই মাথা খেয়ে নিয়েছে, তাই তো? বুঝলে নিপা, এই বাড়িতে আর থাকা যাবে না। কার বউ কখন জানি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ঈশান শান্ত চোখে দাদির দিকে তাকায়, তারপর গম্ভীর মুখে বলে ওঠে, যাকে জানো না তাকে নিয়ে বাজে কথা বলো না তো গিন্নি। তুই তো নিধিকে জানিস, তাকে নিয়ে তুই উল্টাপাল্টা কথা বললে আমরা তোর হানিকে নিয়ে বলতে পারবো না কেন? ঈশান মুখ আগের মতোই গম্ভীর স্বরে জবাব দেয়, বলার কারণ তো আছে নাকি? যেই মেয়ে গাড়ি ড্রাইভার ছাড়া চলাফেরা করে না, তার আজকে হঠাৎ একা একা বের হওয়ার কারণ কি? আর গুনে গুনে আমার অনুষ্ঠানের সময় তুমি যাই বলো, আর কিচ্ছু হয়নি। বাড়িতে আসলেই বুঝতে পারবে। ঈশানের সাথে তারা আর কেউ তর্কে চড়ায় না, শুধু মনে মনে দোয়া করে নিধি যেন ফিরে আসে। সেদিন নিধিকে খুঁজে পাওয়া গিয়েছিল ভোর রাতের দিকে। দিক শূন্য হারিয়ে পুলিশের শরণাপন্ন হয়েছিল মির্জা বাড়ির লোকেরা। নাভান, ঈশান সবাই পুলিশের সাথে মিলে নিধির নাম্বার ট্র্যাক করে তাকে খুঁজে পেয়েছিল শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত বাড়িতে। গ্যাং রেপ হয়েছে নিধির। একেবারে বিধ্বস্ত, অসংখ্য কামড়ের দাগ সহ মুমূর্ষু অবস্থায় অর্ধ উলঙ্গ ছিল নিধি। সেদিন ঈশান আর নাভানের সাথে থাকা ইনায়া নিজের গায়ের ওড়না দিয়ে ঢেকে দিয়েছিল নিধির পুরো শরীর। আজ 5 দিন হয়েছে সেই ঘটনার। নিধি এখনো হসপিটালে ভর্তি রয়েছে। পুরো মির্জা বাড়ি যেন পাতালপুরীতে ডুবে গেছে। একদম নিস্তব্ধ হয়ে গেছে সব। মিষ্টি একটা মেয়ের সাথে এমন কেন হলো? উত্তর জানা নেই কারোর। আয়েশা মির্জা ক্ষণে ক্ষণে আওয়াজ ভেঙে কাঁদছেন। সোহানা আর নাহিদ মির্জা নিশ্চল, পাথর বনে গেছে দুজনেই। তাদের মনে শুধু একটাই চিন্তা, তাদের সামনের পথ কঠিন হবে। মেয়ের পাশে থেকে এইটুকু সমাজ থেকে তাকে বাঁচাতে হবে, তার নিজের মধ্যে বাঁচার প্রেরণা জোগাতে হবে, না হলে এই দৃষ্টিকটু সমাজ তাকে বাঁচতে দেবে না। হসপিটালের 2য় তলার শেষের রুমের সামনে দাঁড়িয়ে আছে ঈশান আর নাভান। শেষ দিকে বিশাল বড় বারান্দা, রেলিংয়ের উপর হাত দিয়ে নিচে রাস্তায় তাকিয়ে আছে নাভান। তাদের দুজনের মন প্রচুর থমথমে। আসন্ন পরিস্থিতি যে অনেক খারাপ হতে চলেছে তাদের পরিবারের জন্য। হঠাৎ সেখানে উপস্থিত হয় ফাহাদ আর জায়ান। দুজনের মুখ অত্যন্ত গম্ভীর হয়ে আছে। নাভান একবার পিছু ফিরে তাদেরকে দেখে, অতপর আবার চোখ যায় সামনে রাস্তায়। জায়ান ঈশানের হাতে ধরা একটা ফাইল বিনা বাক্য ব্যয়ে দেখতে থাকে। ফাহাদ নিশ্চুপ হয়ে আছে। নীরবতা ভেঙে ঈশান বলতে থাকে, মেডিকেল রিপোর্ট বলছে ওরা 7 জন ছিল। এইটুকু শুনেই ফাহাদের চোখ ভীষণ লাল হয়ে যায়। ঈশানেরও কণ্ঠ রুখে যায়, ভেতরটা কেঁপে ওঠে তার। জায়ান ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে। সাথে অনেক ড্রাগস পুশ করা হয়েছে নিধিকে, এর জন্য 2 দিন অচেতন ছিল। সাথে অনেক পাশবিক নির্যাতনের শিকারও হয়েছে। ফাহাদ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, জানতে পারলে কিছু ওর থেকে? জ্ঞান ফেরার পর থেকে কান্নাকাটি করছে, কারো কোনো কথাই শুনছে না। ডাক্তার নিষেধ করেছে আপাতত সেসব বিষয় নিয়ে কিছু জিজ্ঞেস না করতে। আসলে আমি ভেবেছি নিধি ইচ্ছে করে হয়তো এমন করছে, কারণ ওর মধ্যে বয়সের থেকেও ম্যাচুরিটি কম। কখন কি করে চলে নিজেই বুঝে না। সত্যিটা দেখার পর আমার সত্যি ভালো লাগছে না, অসহ্য লাগছে সবকিছু। পুরো করিডোরে 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষের দীর্ঘশ্বাস ছেয়ে গেল। নাভান এবার জায়গা ত্যাগ করে ফাহাদের কাছে আসে। আমাকে জানোয়ারগুলোকে খুঁজতে হেল্প করো প্লিজ। ওই পিশাচগুলোকে যতক্ষণ না মারতে পারবো আমার শান্তি নেই। আমি এখনো ভাবতে পারছি না আমার মিষ্টি বোনটার সাথে এমনটা হয়ে গেছে। রক্তচক্ষু নিয়ে নাভান কথা বলল। ফাহাদ আশ্বাস দেয় তাকে। নাভান এবার ডাক্তারের সাথে কথা বলতে তার চেম্বারে যায়। ঈশানও তার পিছু নেয়। ফাহাদ এবার জায়ানের দিকে তাকিয়ে গম্ভীর মুখে জিজ্ঞেস করে, আস্তানাটা কার খোঁজ পেলি? কাদের সেখানে আসা যাওয়া? জায়ান এবার চুলগুলো হাত দিয়ে পিছনে ঠেলে শান্ত স্বরে জবাব দেয়, তোর কি মনে হয় এত বড় ক্রাইম করিম ওরা এখন ডেরার দিকে ফিরবে? হয়তো খুব কম সময় তারা সেখানে যেতম। এবার নিশ্চিন্তেম ওরা এই ডেরা বাদ দিয়ে দিবে। এই কয়দিনই লোক লাগিয়েও কোনো খবর পেলাম না কে বা কারা সেখানে যাতায়াত করেন। এমনকি এখানে আগেও এমন হয়েছে বলে শুনিনি। ওরা রেপ করে মেরে ফেলেনি,
যেখানে নিধির ফোন সারা বিকাল বন্ধ ছিল। সেখানে ওরা যাবার আগে ফোনটা অন করে রেখে গেছে। স্টেন্স, আমার কেন জানি মনে হচ্ছে এটা কোনো প্ল্যান করে করা হয়েছে। ফাহাদ ভ্রু কুচকায়, অতপর চিন্তিত মুখ করে বলে ওঠে, মির্জাদের সাথে কাদের শত্রুতা থাকতে পারে, মাথায় ঢুকছে না। হঠাৎ করে কেবিন থেকে নিধির চিৎকার শুনে দুই ভাইয়ের ভাবনার গত হয়। ভেসে আসছে কেউ ক্ষণে ক্ষণে শান্ত স্বরে নিধিকে বুঝিয়ে যাওয়াই প্রয়াস চালাচ্ছে। ফাহাদ আর জায়ান দুজনেই কেবিনে ঢুকলো। কেবিনে ঢুকেই নিধিকে দেখে ফাহাদের বুকটা মুচড়ে উঠল। বিধ্বস্ত মুখ নিধির, ফর্সা ত্বক গলায়, গালে কালশিটে কামড়ের দাগগুলি জলজল করছে। ভেতরে সিংহের মতো গর্জে ওঠে ফাহাদ। জানোয়ারগুলো এই সুন্দর মুখটাকেও বাদ রাখেনি। জায়ান আর চোখে খেয়াল করে নিধির পাশে বসা ইনায়াকে, যে অস্থির হয়ে নিধিকে সামলাতে ব্যস্ত। নিধি ফাহাদ আর জায়ানের দিকে ছলছল চোখে তাকিয়ে শুয়ে পড়ে ইনায়ার কোলে, মুখ গুজে শান্ত হয়ে যায়। ইনায়া তাদের দিকে তাকাতেই ফাহাদ তাকে ইশারা করে সেখান থেকে উঠে যেতে। ইনায়া করলেও তাই। নিধি এবার বালিশ আঁকড়ে শুয়ে রইল। ইনায়া মাথায় কাপড় টেনে রুম থেকে বেরিয়ে যায়। ফাহাদ এবার আলতো হেঁটে নিধির পাশের চেয়ারটাই বসে। জায়ানও বিনা বাক্যে রুমের বাইরে চলে যায়। ফাহাদ আলতো স্বরে দুইবার ডেকে ওঠে নিধিকে। কোনো উত্তর করে না নিধি। আলতো হাতে নিধির হাত স্পর্শ করে ফাহাদ। নিধি কেঁপে ওঠে, মুখ তুলে সামনে তাকায়। কাছ থেকে নিধির মুখটা দেখে রাগ আরো বেড়ে যায় ফাহাদের। তবুও শান্ত গলায় বলল,